মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশু এবং অন্যান্য সকলের মৃত্যুতে আমাদের গভীর শোক। সমবেদনা জ্ঞাপন করছি স্বজন হারানো পরিবারের প্রতি, আর প্রার্থনা করছি যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন। প্রিয় দর্শক, শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে। সাথে আছে দীপ্তি চৌধুরী। কিছুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে জানা গিয়েছিল যে পদত্যাগ করতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন তিনি পদত্যাগ করতে চান তার কারণ জনসম্মুখে না এলেও অনেকে মনে করছিলেন সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েনে বিরক্ত হয়ে তিনি পদত্যাগের কথা বলেছিলেন। কারো কারো মতে মানুষের আকাঙ্ক্ষা পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে না পারার জন্যই তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য দেশে ফিরে বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, যদি দেখেন যে দায়িত্ব পালনে বাধা আসছে কিংবা জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না, এক মুহূর্ত তিনি এই পদে বহাল থাকবেন না। তবে কিছুদিন আগে পর্যন্ত যখন আমরা বলেছি যে এখনো আসলে বিচার করা যাচ্ছে না এই সরকার কেমন কাজ করছেন বা দেশ কেমন চলছে, সেটা মনে হয় না এখন খুব একটা বলার সুযোগ রয়েছে। কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 1 বছর খুব একটা কম সময় নয়, এবং যেখানে আসলে নির্বাচনে এগিয়ে আসছে সেই জায়গায় আমরা মনে হয় এই সরকারের সফলতা এবং এই সরকারের যে কর্মদক্ষতা সেটা নিয়ে আলোচনা করতেই পারি আজকের টেবিলে। দর্শক, আজকের আলোচনার বিষয় দেশ কেমন চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শেখ সাদি। তিনি একজন রাজনীতিবিদ, বিএনপির রাজনীতি করেন তিনি, এবং তিনি পরিচালক, রিহ্যাব চেয়ারম্যান অ্যাশিওর গ্রুপ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শেখ সাদি, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি একজন রাজনীতিবিদ এবং একজন ব্যবসায়ী। যদি বলি যে কেমন চালাচ্ছে দেশ অন্তর্বর্তীকালীন সরকার, এই খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রশ্ন। বিস্তারিত কথা বলবো, যদি বলি যে ভালো, মোটামুটি ভালো, ভালো না, এই 3টা ক্যাটাগরিতে আপনি কোন ক্যাটাগরি বেছে নেবেন এই সরকারের আলোচনা সমালোচনা করার ক্ষেত্রে? ডক্টর ইউনূস যখন ক্ষমতা নেওয়ার আগে বিমানবন্দরে উনি বলেছিলেন যে ভালো কিছু করতে না পারলে পদত্যাগ করব। দেখুন, গত 17 বছর এদেশে ফ্যাসিস্টরা যেভাবে বিভিন্ন সেক্টর ধ্বংস করেছে, কিন্তু 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস যখন ক্ষমতা আসছে, বাংলাদেশের আপামর জনগণ একটা আশার বাণী বা আশা দেখতে পেয়েছিল যে এই দেশ মনে হয় এখন সব সেক্টরে আগায় যাবে। কিন্তু একটা বছর হয়ে গেল, অ্যাজ এ রাজনীতিবিদ এবং ব্যবসায়ী হিসেবে আমি একটা জিনিস দেখছি, আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমরা আমাদের ব্যবসায়িক সেক্টরে দেখেন, প্রত্যেকটা ব্যবসা ক্রপস করছে। এখানে আমরা কোনো ব্যবসাতেই সামনের দিকে আগাতে পারতেছি না। এখানে উনি বিভিন্ন সংস্কারের কথা বলছেন। তো সংস্কার, একটা অন্তর্বর্তী সরকারের কাজটা কি? তারা ম্যান্ডেট নিয়ে এসছে, তারা শপথ নিয়েছে যে তারা সুন্দর একটা নির্বাচন করার জন্য যে যে সংস্কারগুলো করার দরকার শুধু সেইগুলাই করবে। কিন্তু একটি বছরের মধ্যে আমরা তেমন দেখার মতো কোনো সংস্কার আমরা পাচ্ছি না। তারপরে আমরা যেমন ব্যবসা করি, বাংলাদেশের অর্থনীতির চাকা তো এই ব্যবসা, এই প্রাইভেট সেক্টর হোক, যে কোনো সেক্টরে হোক, এই অন্তর্বর্তী সরকারের আমি তেমন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যে তাদের হয়তো আমাদের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন নেতাদের সাথে, সংগঠনের সাথে। তো আপনি আমাকে বলেন যে এটা কি এমন যে তারা কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টাই করছেন না বা নিচ্ছেন না, নাকি নানা চ্যালেঞ্জে তারা আসলে সফল হয়ে উঠছেন না? একটি দেশ পরিচালনা করার জন্য জনগণের সাথে কিন্তু একটা সম্পৃক্ত থাকার দরকার। আপনি দেশের জনগণের যদি মনের ভাষা, তাদের চাওয়া পাওয়াটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি কিন্তু কোনো সেক্টরে ভালো কিছু করতে পারবেন না। তো এখন অন্তর্বর্তী সরকারের যে ব্যক্তিদ্বয় আছেন, এরা তাদের নিজস্ব ক্ষেত্রে তারা কিন্তু খুব মেধাবী,
কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের যে অভিজ্ঞতাটা, আমার মনে হচ্ছে যে এই অভিজ্ঞতাটা অনেকটাই দুর্বলতার কারণেই আমাদের প্রত্যেকটি সেক্টরে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। মানে তাদের সদিচ্ছা আছে কিন্তু তারা পারছে না, এটা পারছে না। এখানে আরেকটি ব্যাপার বলি, দেখেন সদিচ্ছা আছে, এটার একটা প্রমাণও আছে। যেমন বিগত বছরগুলিতে আমরা দেখছি জিনিসপত্রের ঊর্ধ্বগতি দাম বিভিন্ন রকম, কিন্তু এই সরকারের 1 বছরের মধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে সফলতা কিন্তু আছে, একেবারে নেই তা না। আপনি দেখবেন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক আছে, কিন্তু তাদের তো শুধু 1-2টা সেক্টরে দেখলে হবে না, তাদেরকে ব্যবসায়ী সেক্টরে দেখতে হবে, রাজনৈতিক সেক্টরে দেখতে হবে। এখন আমি যেটা মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে অতি দ্রুত এই সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, এইভাবে যদি অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করে, আমার মনে হয় দেশ প্রত্যেকটা সেক্টরে পিছিয়ে যাবে। এজাজ ভাই, আপনার কাছে যেতে চাচ্ছি, যখন 5ই আগস্টের পরে নতুন একটা বাংলাদেশের আকাশচুম্বী স্বপ্ন, আমাদের সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হচ্ছে সংস্কার, এবং আমরা ভাবলাম যে বাংলাদেশের চিত্র একেবারে বদলে যাবে, সেটা রাজনীতি হোক, ব্যবসা ক্ষেত্রে হোক বা সকল ক্ষেত্রে। এই সংস্কারের জন্য সংস্কার কমিশনও গঠন হলো এবং সেই কমিশনের কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে কাজ শুরু হলো, এবং এখনো আসলে আমরা ওইরকম বুঝতে পারছি না যে এটার কাজ কতটুকু এগোচ্ছে। আপনারা আসলে কি বলবেন যে সংস্কার কমিশনের কাজ কিংবা এখনো পর্যন্ত ঐক্যমত্য কমিশনের কাজ, এই সবগুলোতে কি সরকারের আসলে যে তাদের যে কর্মকুশলতা বা সিরিয়াসনেস বা তাদের যে কাজ করার ইচ্ছা, সেটার তো একটা বহিঃপ্রকাশ, নাকি মনে করেন যে সরকারের পক্ষ থেকেও আসলে একটা দায়সারা ভাবে এই কাজ চলছে? আপনি কি বলবেন? দেখুন, দায়সারা কিনা আমি ঠিক তো বলবো না। আপনি একটা বিষয় তো বলছেন যে সংস্কারের অনেকগুলো কমিশন হয়েছিল, রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, এবং সেটার ভিত্তিতে আমি যদি বলি এখন মূল একটা জায়গায়, সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসে জিনিসটা আটকে গেছে। এবং এই যে মত পার্থক্য বা সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মতবিভেদ এটা কিন্তু অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক। যেমন ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আমাদের যে পার্লামেন্ট হবে কিনা, পিয়ার পদ্ধতি হবে কিনা, ইত্যাদি মৌলিক নানান ইস্যুতে জিনিসগুলো আমরা দেখছিলাম যে চরম এক ধরনের বৈপরীত্যমূলক অবস্থান দলগুলোর। তো সেটা থেকে আস্তে আস্তে কিছুটা সরছে, আবার একসময় মনে হয় যে না, কিছুই বোধহয় হবে না, সেটা ঝুলে যাবে, এবং আদৌ ঐকমত্য কমিশন তার যে টাস্কিং, তার যে ডেডলাইন, সেই অনুযায়ী কাজ করতে পারবে কিনা। এখন সদিচ্ছা যে বিষয়টা বলছেন, সদিচ্ছা নিয়ে আমি কোনো সংশয় বা সন্দেহ পোষণ করি না। এখন অ্যাপ্রোচটা কী হবে বা কী হওয়া উচিত ছিল, সেটা একটি বিষয়। কারণ দেখুন, আপনি যে আলোচনাটা শুরু করেছিলেন, কিভাবে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার, তার লক্ষ্যে পৌঁছাবে কিনা, 1 বছর কিন্তু হতে চলেছে, এটা জুলাইয়ের আমরা দ্বিতীয়ার্ধে চলে এসেছি। তো সে জায়গায় আমরা যদি নির্বাচিত সরকারের ক্ষেত্রে আমরা হানিমুন পিরিয়ড থেকে 100 ডেজ, তো 1 বছর যখন চলে গেছে, তো সেখানে তার যে 3টা প্রায়োরিটি ঠিক করেছিল, একটা হচ্ছে যে ছাত্র গণ অভ্যুত্থানে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নৃশংসতার জবাবদিহি বা বিচার, সংস্কার এবং নির্বাচন। তো আপনার তো 1 বছর চলে গেল, এবং আমরা যদি লন্ডনের মিটিংয়ের রেফারেন্সটা নিই, সেখানে কথা ঠিক হয়েছিল যে ফেব্রুয়ারিতে আপনি ইলেকশন করবেন। তাহলে সেই জায়গাতে আপনার হাতে কিন্তু খুব একটা সময় নেই। তো এই সময়ের মধ্যে আপনি কোন কোন জায়গায় সংস্কারটা করবেন, বিরাট বিপুল সংস্কার করার সুযোগ নেই, এবং এই সংস্কারের ব্যাপারে কিন্তু ঐকমত্য নেই, এটা তো পরিষ্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপি এবং অপরাপর তার কিছু মিত্র। তো এই অবস্থার মধ্যে আপনাকে খুব দ্রুত কিন্তু ডেমোক্রেটিক ট্রানজিশন, নির্বাচন, ওই জায়গাতেই চলে যেতে হবে। তো আমি মনে করি কি, হাতে যেটুকু সময় আছে এখন, অন্তর্বর্তী সরকারের উচিত তার প্রায়োরিটি ঠিক করে মিনিমাম যে সংস্কার, যেগুলো না করলেই একটা ভালো নির্বাচন হবে না, বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না, সেদিকেই বোধ মনোনিবেশ করা অত্যন্ত জরুরি। এটা যেমন একটা বিষয়, পাশাপাশি এই যে 5ই আগস্টের রক্তস্নাত পরিবর্তন, তার যে মূল্য মানুষকে দিতে হয়েছিল, সেটির যেন প্রতীকীভাবে হলেও খুব ভালো
কয়েকটা বিচার এই ট্রাইব্যুনাল যেন শেষ করে, সেটাও বোধহয় আপনার বিবেচনায় রাখা উচিত। ঐকমত্য কমিশনে যদি ঐকমত্যে না আসে, নানা ধরনের সময় ক্ষেপণ হয়, সেটার দায় কি শুধুমাত্র সরকারকে দেওয়া যাবে, আমাদের বিদ্যমান রাজনৈতিক দল? না, রাজনীতি আমি তো বলছি বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে যেমন যাবে, তেমনি সবাইকে কিন্তু এই দায়টা নিতে হবে। সেটি বললেন আজকে যদি ভালো না চলে, এটার দায়িত্ব সবাইকে কম বেশি নিতে হবে। যেমন ধরুন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এখন এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, কোনো রাজনৈতিক সরকার নয়, নির্বাচিত সরকার নয়। এই সরকার নিশ্চয়ই সে কম্পেয়ার কন্ট্রাস্টে যেতে পারে না যে এই সময়ে 5 বছর আগে খুন এত ছিল, ধর্ষণের মাত্রা এমন ছিল, নারীদের প্রতি সহিংসতা এমন ছিল। সেই কম্প্যারিজনে যাওয়ার কোনো সুযোগ নাই এবং উচিত না, কারণ সেটি পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যালি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার করে থাকে। তো আমি বলছি না যে দায় রাজনৈতিক দলের নেই, কিন্তু সরকারে এখন যারা আছেন কাজটা তো তারাই করছেন, তাদেরকে কিন্তু সিংহভাগ দায় বা দায়িত্ব যেটাই বলেন না কেন তাদের উপরে বর্তায়। এখন রাজনৈতিক দলের সাথে আপনার যে দূরত্বটা আছে বা তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা ফিল আপ করার দায়িত্বটা সরকারকে নিতে হবে। কারণ সবসময় দেখুন দায়টা কিন্তু সরকারকে বেশি নিতে হয়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যায়, মবের কথা বলি, সেখানেতেও ধরেন বড় জায়গাটা অবশ্যই রাজনৈতিক দলের আছে, তাদের অন্তর্দলীয় কোন্দল বলেন, চাঁদাবাজি বলেন, দখল বলেন, কিন্তু শক্ত হাতে সে আইন শৃঙ্খলা দমন করাটা রাষ্ট্রের দায়িত্ব। উনি যেমন ব্যবসার হতাশার কথা বলছিলেন, উনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে যেভাবে প্রতি মাসে তাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসা চালাতে গিয়ে, সেটা নিশ্চয় কোনো ইতিবাচক দিক না। আমি হয়তো একটু প্রাসঙ্গিকভাবে চলে আসে, গত রোজার ঈদে পণ্যমূল্য অন্তত আগের 2 বছরের চেয়ে সহনীয় ছিল, মানুষ স্বস্তিতে ঈদ করেছে, কিন্তু সেটাই তো বড় কথা নয়। ধরা যাক ব্যাংকিং সেক্টরে কিছু রিফর্ম উন্নতির আমরা ইঙ্গিত পাই, লোকজন পজিটিভ কথা বলে, কিন্তু ল অ্যান্ড অর্ডার যদি ভালো না থাকে, নিরাপত্তা যদি না থাকে, আসবে না এবং আসছেও না, সেটাই আমরা দেখছি। উনি আরেকটু ভালো বলতে পারবেন, হয়তো উনাকে প্রশ্ন করলে উনি ভালো জবাব দিবেন। তো দেশের একজন ব্যবসায়ী হয়ে উনি যদি ভরসা না পান, তাহলে আপনি বিদেশি বিনিয়োগ কিভাবে আনবেন? ভেরি ট্রু। আমি সাদি ভাইয়ের কাছে এই বিষয়টি নিয়ে আসতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি একজন পৃথিবী বিখ্যাত অর্থনীতিবিদ এবং অর্থনীতির ক্ষেত্রে আমরা নানা ধরনের পরিবর্তনের কথাও শুনেছিলাম, পদক্ষেপের কথা শুনেছি, ব্যাংকের জায়গায় রিফর্মের জায়গায় এসেছে, আর্থিক সেক্টরে বিশৃঙ্খলা কমানোর কথা বলা হয়েছে এবং বিদেশে টাকা পাচার কমেছে অফকোর্স এই সময়, সেটা স্বীকার করতে হবে, এবং বিনিয়োগ নিয়ে আমরা নানা ধরনের কথা শুনেছি। তবে এই পরিস্থিতিতে আসলে আপনাদের দেশীয় বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগ, আপনাদের ব্যবসায়ীদের কি অবস্থায় আছেন, এটা একটু বিস্তারিত আমাদের বলবেন? এই সরকারের 1 বছরের সময় শেষ, 1 বছরের মধ্যে দৃশ্যমান কিন্তু আমরা তেমন কিছু দেখছি না। আপনি যদি সেই 78 সালের কথা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 4 বছর ক্ষমতায় ছিলেন, উনি 4 বছরের মধ্যে এমন কিছু কাজ করে গেছেন, তার উপর দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশের আজকে এই দেশ এটার ভিত্তির উপরই দাঁড়িয়ে আছে। এই জন্য ভালো কাজ করতে হলে মন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। এই সরকারে সেটা নেই বলছেন। আজকে দেখেন, এই সরকারের প্রধান কাজ কিন্তু সংস্কার না, প্রধান কাজ কিন্তু নির্বাচন। নির্বাচনটাকে করার জন্য যে সংস্কার, সেটা নিয়ে মতবিরোধ আছে অবশ্যই। নির্বাচনটাকে করার জন্য যে সংস্কার, সেটা এই সরকারের দায়িত্ব, কিন্তু সেটাও আমরা দেখছি না। এই নির্বাচনটাও কখনো বলা হচ্ছে ডিসেম্বর, কখনো বলছে ফেব্রুয়ারি, কখনো এপ্রিল, এটাকে নিয়েও কিন্তু নির্দিষ্ট কোনো স্থানে আনা হচ্ছে না। তো আমি খুব যে ভালো কিছু আমি এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না। এই সরকারের সময় আপনি যেমন বলেন বিনিয়োগ কেন হচ্ছে না, ব্যবসার অবস্থা কেন খারাপ? একজন বিনিয়োগকারী তখনই বিনিয়োগ করে, সে দেশের হোক আর বাইরের হোক। উনি যখন দেখে দেশের রাজনৈতিক অবস্থা ভালো, আইন শৃঙ্খলা ভালো, তখনই কিন্তু বিনিয়োগটা করে। আজকে আমি যেমন রিয়েল এস্টেট ব্যবসা করি, আমারই অনেক ল্যান্ড ওনার আছে, তারা বলছে আমার জমিটা এখন আমি ডেভেলপ করব না, দেশের অবস্থা ভালো তারপরে। তেমনি এই যে কিছুদিন আগে কয়েকটা সেমিনার এই সরকার করেছে, তো সেমিনারও বিদেশি যারা অতিথিরা ছিল তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আমরা বিনিয়োগ করব যখনই গণতান্ত্রিক কোনো সরকার আসবে। আপনি দেখেন, এই কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একটি বড় টিম চীনে বেড়াতে গেলেন। তো চীন তো বাংলাদেশের বড় একটা ডেভেলপমেন্ট পার্টনার, তারাও কিন্তু একই কথা বলছে যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক
পন্থায় সরকার গঠিত হয় তাহলে আমরা এখানে বিনিয়োগ করব। এজাজ ভাই, আমি কূটনৈতিক জায়গাটা আসতে যাচ্ছি, যেহেতু ওইটাই আপনার এক্সপার্টাইজ, এবং এই সরকারের আমলে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে আমাদের, যেমন ভারতের সাথে বিগত সময়ে আমাদের যে বিশাল দহরম মহরম সম্পর্ক সেটা তো একেবারেই কমে গেছে, এবং অন্যান্য দেশের সাথে আমাদের কি অবস্থায় রয়েছে আপনি যদি একটু আপডেট দেন আমাদের। পরিবর্তনের কথা বললেন তো, ভারতের সাথে যদি এরকম বলি যে একদম রিভার্সাল, যে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা চরম খারাপ বা চরম তিক্ততা। আবার ধরুন আমরা অন্তত রাজনীতির মাঠে দেখতাম যে শেখ হাসিনা সকাল বিকাল যুক্তরাষ্ট্রকে গালমন্দ করতেন, বকাবকি দিতেন, আবার ধরেন এঙ্গেজমেন্টগুলো নেপথ্যে গোপনে প্রচুর হতো। চীনের সাথে হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং আমাকে যদি বলেন গত 11 মাস বা প্রায় 1 বছরের মধ্যে যেটা বড় পরিবর্তন হয়েছে ভারতের সাথে চরম খারাপ সম্পর্ক, যেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে মানে এটাকে কারোর সাথে তুলনীয় না, কারণ 15 বছরের সাথে যদি মেলান, এবং এটা তুলনীয় না হওয়ার জন্য শুধু আমাদের দায়ের চেয়ে আমি মনে করব ভারতের দায়িত্বটা ব্যর্থতাটা বেশি। কেন বেশি? যে পরিবর্তন, অভূতপূর্ব পরিবর্তনটা বাংলাদেশে হয়েছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেটা তারা আত্মস্থ করতে ভুল করেছে বা সেটা তারা উপেক্ষা করেছিল জনগণের শক্তিকে। কারণ এই যে সম্পর্কের সোনালী অধ্যায় বলে যেটা বুলি কপচানো হতো, এটা আসলে সরকার কেন্দ্রিক সম্পর্ক। সেখানে মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশাকে সেটা কখনোই গ্রাহ্য করা হয়নি। তো যেটা হয়েছে, তারা সম্পর্কটা এমনতর বৈরী আমার মনে হয় না গত 50 বছরে কখনো দুই প্রতিবেশীর মধ্যে হয়েছে। এবং তারা এটা পরিষ্কার করে বলেছে, কার লস বেশি হচ্ছে আজাদ ভাই? আমি তো মনে করি সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। কারণ আমি যখন বলবো দুই দেশের তো বটে, যেন চিকিৎসা করতে যেতাম, ব্যবসা করতে যেতাম, পড়তে যেতাম, তারাও আসতো। তারাও কিন্তু অন অ্যান এভারেজ গত 10 বছরের ডাটা যদি বলি, বাংলাদেশ তাদের যে টপ 5 রেমিটেন্স সেন্ডিং কান্ট্রির মধ্যে ছিল। প্রচুর লোকজন ভারতীয়রা এখানে কাজ করতেন, উপার্জন করতেন, ব্যবসা করতেন। তো আপনি ভিসা বন্ধ করে বা প্রায় না দেওয়ার মতো, তারপরে বিধিনিষেধ আরোপ করে, কিংবা এই যে আপনার আমদানি রপ্তানির উপর কঠোর অবস্থা দিয়ে, তো দিন শেষে তো এগুলো কার জন্য? আমরা যে উনি যে ব্যবসা করেন, আমরা যে আলোচনা, মানুষ নিয়েই তো কাজ কারবার। তো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি এভাবে দেখি। অন্যদিকে ভারতের সাথে সম্পর্কর তিক্ততার কারণে আমরা চীনকে অনেক বেশি সক্রিয় দেখছি, অনেক বেশি। এবং এমন মনে হচ্ছে চীন যদিও আওয়ামী লীগের আমলে ব্যবসা বাণিজ্য প্রচুর করেছে, তাদের অনেক জিনিস কিন্তু আটকেও ছিল। এবং এই জন্য চীনের মধ্যে আমরা একটা হুটহাট অবস্থা দেখি। যে আমরা সাম্প্রতিক একটা উদ্যোগ ছিল যে ত্রিদেশীয়, যে চায়না পাকিস্তান, এই যে পাকিস্তানের সাথে এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন, আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। ভারতের সাথে যত বেশি মাখামাখি ছিল, ঠিক ততটা তিক্ত সম্পর্ক ছিল আওয়ামী লীগ আমলে পাকিস্তানের সাথে। তো সেই জায়গায় এই যে চায়না পাকিস্তান বাংলাদেশ নিয়ে একটা উদ্যোগের চেষ্টা চীন করছে, সেটি একটু আমি তাড়াহুড়া দেখি, হুটহাট দেখি। এবং এখানে এটা না বললেই নয়, প্রফেসর ইউনূসের ব্যক্তিগত কারণে এবং সরকার কাঠামোর কারণে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো, আগেও এঙ্গেজমেন্ট ছিল, এখন সেটা অনেক ভালো। কিন্তু এই ভালোর মধ্যে একটা বিশেষ মাত্রা হচ্ছে যে রেসিপ্রোকাল ট্যারিফ বা সম্পূরক শুল্ক, যেটা নিয়ে একটা নেগোসিয়েশন চলছে। আমরা ইতিমধ্যেই জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প চিঠি দিয়ে প্রফেসর ইউনূসকে বলেছেন যে আমাদের 35% এডিশনাল শুল্ক দিতে হবে। এমনিতেই 15% দেই, এই 35 যদি অ্যাড করি সেখানে 50% ট্যারিফ আমাদের, এই এতটা ট্যারিফ দিয়ে আমি ব্যবসা করতে পারবো কিনা। তো যেই নেগোসিয়েশনগুলো হচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা যেটা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে এই যে শুল্ক আলোচনা, দর কষাকষি, এখানে শুধু বাণিজ্যিক সুশাসন এইসব দিকের পাশাপাশি আমেরিকান বিজনেস সিকিউরিটির বিষয় আছে, সেটা কি রুলস অফ অরিজিনের বিষয় আছে। চায়না থেকে আমরা অনেক জিনিস কিনতে পারবো না, ডিফেন্সের জিনিস প্রকিওর করতে পারবো না। তো এত কিছু ছাড় দিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সাথে করলে ইউরোপিয়ান বাজারে তার প্রভাব কী হবে, আমাদের অন্য ট্রেডিং পার্টনার কানাডা সহ তাদের বাজারে কি হবে, এরকম কিন্তু একটা বিরাট টানে পোড়েনের মধ্যে আছে। ভাই নিশ্চয়ই এটা অনেক বড় আলোচনা। আমি যদি ছোট করে জানতে চাই যে কূটনৈতিক যে কর্মকাণ্ড, সেটাকে কতটা দক্ষ এবং দূরদর্শী মনে করছেন আপনি? দেখুন, কূটনৈতিক কর্মকাণ্ড এখন সবাই মনে করেন যে প্রফেসর ইউনূস হিমসেলফ ইজ এ হিউজ ব্র্যান্ড। এখন যদি বিষয়টা এরকম দাঁড়ায় যে প্রফেসর ইউনূসকে দিয়ে আপনি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি করবেন,
তো এটা একটু তার উপর বেশি চাপ হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর কথা আপনি বললেন, তো এখানে একটু খোলামেলাভাবে খুব ক্রিটিক্যাল অ্যাসপেক্টগুলো বলা উচিত। ধরেন প্রফেসর ইউনূস সবচেয়ে বড় ব্র্যান্ড বা একমাত্র ব্র্যান্ড, আপনি একজন ফরেন অ্যাডভাইজার নিয়োগ দিলেন তৌহিদ হোসেনকে, সচিব ছিলেন, তাকে নিয়োগ দিতে না দিতেই পরের মাসে আপনার ডক্টর লুৎফি সিদ্দিকীকে নিয়ে আসলেন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডভাইজার। তার মানে ফরেন পলিসি বা ফরেন রিলেশনের একটা পার্ট তিনি দেখছেন। এরপর ডক্টর খলিল আসলো, প্রথমে ছিলেন হাই রিপ্রেজেন্টেটিভ, তারপর হয়ে গেলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার গত এপ্রিল মাস থেকে। এছাড়া আছে বিডা চেয়ারম্যান। তো অর্থাৎ আপনি যদি বলি আন্তর্জাতিক সম্পর্ক বা পররাষ্ট্র সম্পর্ক, সেটার জন্য আপনি সাবজেক্টটা একটা, সেই সাবজেক্টের জন্য 3 থেকে 3.5 জন লোক আপনি নিয়োগ করলেন। তো এক বিষয়ের জন্য এত লোক নিয়োগ করা, সেটার মধ্যে সমন্বয় না থাকা এবং থাকা, এটা নিয়ে বিরাট প্রশ্ন। এবং আমাকে যদি এক কথায় বলেন যেখানে সমন্বয় আছে কি না ইন্টারন্যাশনাল রিলেশনে, সেটা আমার মনে একটা বিরাট প্রশ্ন, যে কি হওয়া উচিত বা কেমন হওয়া উচিত। সাদিক ভাই, রাজনৈতিক অবস্থা সেটাও আসলে সরকারের উপরে অনেকখানি ডিপেন্ড করে, যে তারা মানে রাজনৈতিক দল যারা রয়েছেন তারা সুষ্ঠুভাবে জনগণের কাছে যেতে পারছেন কিনা, রাজনৈতিক অধিকার তারা পালন করতে পারছেন কিনা সেই জায়গায়। যেমন আপনারা বিগত সময়ে আপনাদের রাজনৈতিক অধিকার সেটি আসলে আপনারা খাটাতে পারেননি। সো এই জায়গায় একটুখানি বলবেন আপনি যে রাজনৈতিক অবস্থা আসলে কেমন দেখছেন আপনি দেশের জনগণের সাথে রাজনৈতিক মানুষের সুযোগ সুবিধার জায়গা। কারণ নানা জায়গায় আমরা দেখেছি মব ক্রিয়েট হতে, নানা জায়গার বিপৎসতা এবং সহিংসতা, সেই জায়গায় আসলে সরকারের ব্যর্থতা সফলতা কি বলবেন আপনি? আমাদের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আমরা একসাথে আন্দোলন করেছি। আন্দোলন করে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এটা সফলতা পেয়েছি। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের সাংবাদিক বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন কারণে বিএনপির উপরে যতটুকু আশা করে, বিএনপিকে যতটুকু দোষারোপ করে, এটা অন্য দলকে কিন্তু করে না। যেমন অনেক ক্ষেত্রেই একটা কিছু হলেই বিএনপিকে বলা হচ্ছে, এটা আমি খুব পজিটিভ হিসাবে নিই। কেননা বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি অনেক অনেক আশা করে এবং অনেকটা নির্ভরশীল। আপনার কি মনে হয় না মানে কর্মকাণ্ডও আসলে বিএনপিরই বেশি? যেমন আপনি যদি মিটফোর্ডের ঘটনার কথা বলেন, বিভিন্ন জায়গায় যদি এরকম মার দাঙ্গা চাঁদাবাজির কথা বলেন, বিএনপির নামটাই বেশি। যদিও আপনারা বড় দল, আনুপাতিক হারে করলে আপনাদেরটা, আনুপাতিক হারে করলেও আপনাদেরটা বেশি আসে। আসলে বিএনপি এদেশের মাটি মানুষের দল। এখন মিটফোর্ডের যে ঘটনার কথা বললেন, এটা আসলেই একটা বিভৎস চিত্র, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছেন যে জুলাইয়ের পরে কিছু বিএনপি দলের মধ্যে ঢুকে গেছে। তো আমাদের যে রিপোর্টগুলো আসছে, আমি দেখছি এই নতুন বিএনপিরাই এর সাথে যুক্ত। তো আমরা অচিরেই এই 24-এর পরবর্তী বিএনপি ইনশাল্লাহ আমরা দলের থেকে যখনই আমরা ইন্ডিকেট করতে পারবো, তো আমার মনে হয় এই জিনিসটা অনেকটা কমে যাবে। আর আরেকটি জিনিস, 24-এর গণ অভ্যুত্থান যেমন আমরা সবাই একসাথে আন্দোলন করেছি, আমি আপনার মাধ্যমে জানাতে চাই আমাদের কিন্তু এই ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। আমরা যেভাবে নিজের স্বার্থকে হাসিল করার জন্য একে অন্যের উপরে কাদা ছুড়াছুরি করতেছি, এটার ফল কিন্তু ভালো হবে না। কারণ বাংলাদেশ ভৌগোলিকভাবেও আমরা এমন একটা পর্যায়ে আছি, আমাদের দিকে কিন্তু বিভিন্ন রাষ্ট্রের একটা খারাপ দৃষ্টি আছে। তো আমি আশা করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, এরা যদি সবাই এক হয়ে দেশের স্বার্থে এক হয়, তাহলে যত বিপদ যত কিছুই আসুক এটা আমরা রুখতে পারবো। কারণ 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু আমরা এটা পেরেছি। কিন্তু আমি বিনয়ের সাথে বলবো যে আমাদের দেশের যে অর্থনীতি, আমাদের দেশের যে রাজনীতি, এটা খুব ভালো একটা অবস্থানে নেই। আমাদের সবার উচিত দেশের স্বার্থে সবার এক থাকা। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা বললেন আপনি। রাহিদ এজাজ, আপনাকে দিয়ে শেষ করবো। আমরা যখন বলি যে দেশ চালানো, তখন তো নানা দিক থেকে আসলে চালানোর কথা আসে, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, এবং এই সরকারের বেলা আইন শৃঙ্খলার কথাটি বারবার প্রশ্নবিদ্ধ হয়। যদি আপনাকে প্রশ্ন করি যে কেমন চালাচ্ছেন, বা এই চলাটাও আসলে কত দূর পর্যন্ত যাবে, নিশ্চয়ই নির্বাচন পর্যন্ত, চালানোর ভবিষ্যৎ আসলে কি দেখতে পাচ্ছেন? না দেখুন, আমরা এতক্ষণ দুজন যে আলোচনা করলাম এবং আপনি যে সূত্রগুলো ধরিয়ে দিলেন, তাতে তো মোটামুটি একটা
একটা ছবি উঠে এসছে যে সেটা ল অ্যান্ড অর্ডার বলুন, বিশৃঙ্খলা বলুন, এগুলো তো আছেই। এবং আমি যদি শুরুর দিকে বলি যে একটা হাই হোপ ছিল, এক্সপেকটেশন ছিল, বিকজ 2009 থেকে 24 অবধি যে এক ধরনের সাফোকেটিং এনভায়রনমেন্ট দেশে ছিল, মানুষ মনে করছিল হাঁসফাঁস মানে দম বন্ধ হয়ে আসছিল, যে মুক্তির আনন্দ, একটা আকাশ ছোঁয়া প্রত্যাশা। তো সে জায়গায় এক্সপেকটেশন যেমন ছিল এবং থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে এই সরকার আসার পর থেকে অনেক বেশি মানবাধিকার বা অনেক বেশি উদারতা, এই জিনিসগুলোকে বেশি বোধহয় প্রায়োরিটি দিচ্ছিলেন। এবং পথে পথে আমরা প্রায়শ দেখছিলাম ওনার অফিস, বাড়ি, তাকে ঘিরে আন্দোলন, রাস্তা ঘাট আটকে রাখা, অবরোধ করা কিছু হলেই। তো এই জিনিসগুলো হতে হতে 1 বছর পর্যন্ত যে এইটা যদি চলতে থাকে, তাইলে এটা অনস্বীকার্য যে বলতে হয় তারা জিনিসটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারেননি। এর উপর দেখেন ল অ্যান্ড অর্ডার আছে, আর আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে সংস্কার বলেন, নির্বাচনমুখী তৎপরতা বলেন, এবং প্যারালালি যে কথাটা আমি একটু জোর দিয়ে বলবো সেটা হচ্ছে বিচার। এই কাজগুলো তিনটাই তো তাদের প্রায়োরিটি ছিল, এগুলো কিন্তু সাইমultaneously করার দরকার ছিল, উচিত ছিল। টাইম বাউন্ড একটা অ্যাকশন প্ল্যান। ফোকাস থেকে কখনো মনে হয়েছে তাদের মধ্যে ইনকনসিস্টেন্সি আছে বা তাদের মধ্যে একটা হেজিটেন্সি কাজ করেছে বলে আমার কাছে মনে হয়েছে। তারা করতে চান, যেতে চান, যেটা উনি বলছিলেন যে মানুষকে বুঝতে পারা, তাদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া, সেই জিনিসটা করতে কখনো কখনো আমার কাছে মনে হয়েছে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। আরেকটা কথা না বললেই না, আমরা অবশ্যই মানবাধিকার সমুন্নত রাখার কথা বলি এবং সেটি প্রয়োজন, এবং বিগত 15 বছরের কি সর্বনাশা পরিস্থিতি সেটা জানি। কিন্তু এটা আবার মনে রাখতে হবে, বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পশ্চিমা ধ্যান ধারণা বা পশ্চিমা চিন্তা নিয়ে মানবাধিকার, অধিকার এগুলো রাখতে গেলে কিন্তু আপনি জনজীবন এবং চূড়ান্তভাবে দেশের শৃঙ্খলা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কি অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আরো অনেক কিছু বলার আছে, আরো অনেক কিছু শোনার আছে, তবে সময় যেহেতু আমাদের বেঁধে দেওয়া হয়েছে, তাই আগামী পর্বে আবার দেখা হওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে হবে। তবে এই প্রত্যাশাটুকু রাখতে চাই যে সময় আসলে চলে যায় এবং যে চরম সুযোগ তৈরি হয়েছে আমাদের দেশকে আসলে একটা নতুন গন্তব্যে এগিয়ে নেওয়ার, সেটা একটা নির্বাচনের দিকে হতে পারে এই সরকারের দায়িত্ব, এবং তারপরে যারা আসবেন বিভিন্ন সময়ে তারা দেশকে নিয়ে যাবেন আমাদের সেই স্বপ্নের পথে। তবে এই সরকারও তার দায়িত্ব পালনে আরও ফোকাস হবেন, এবং যারা আমরা স্টেক হোল্ডার্স রয়েছে, রাজনৈতিক দল, সাধারণ জনগণ, মিডিয়া, সকলে মিলে এই পথটিকে সুগম করার জন্য নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, এই প্রত্যাশায় শেষ করছে আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।